গল্পকরণে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডির লেখা গল্প হার্ট অব দ্য ওয়ার্ল্ড। আজকে 10ম পর্ব। পরদিন ভোরে জিবালবে ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল আমাদের। বাইরে তখনও অন্ধকার। উঠুন, উঁচু কণ্ঠে বলেছে সে। রওনা হওয়ার সময় হয়ে গেছে। পালকি এসে গেছে? ওকে জিজ্ঞেস করলাম আমি। না, আসেনি, আরো কয়েক ঘন্টা সময় লাগবে। আজ রাতের মধ্যে এই সিটি অব দ্য হার্টে পৌঁছাতে চাই আমি, তাই পায়ে হেঁটে রওনা হব আমরা এখন। পথে যেখানেই দেখা হোক না কেন বেহারাদের সঙ্গে উঠে পড়ব পালকিতে, সময় বাঁচবে। অগত্যা বিছানা ছাড়তে হলো। আমাদের পোশাকগুলো বলতে গেলে নেতাকানি হয়ে গেছে। এই আজব দেশে যেসব আজব কাপড় দেয়া হয়েছে আমাদেরকে, সেগুলো গায়ে দিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি নিজেদেরকে। তাছাড়া সবার সামনে মলিন আর ছেঁড়া জামা পরে ঘুরতেও লজ্জা লাগে। কমন রুমে দেখা হলো জিবালবে আর মায়ের সঙ্গে। খেয়ে নিন, আমাদেরকে বলল বুড়ু, ইঙ্গিতে খাবারের প্লেটগুলো দেখাচ্ছে। তারপর চলুন রওনা হয়ে যাই। 10 মিনিট পর বেরিয়ে পড়লাম আমরা। ঝোড়ো বাতাস প্রবাহিত হচ্ছিল রাতে, এখন থেমে গেছে। কিন্তু সমতল ভূমি থেকে অনেক উঁচুতে আছি আমরা, তাই বাতাস খুব ঠান্ডা। থেকে থেকে যেন হাড় পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে আমাদের। পালক দিয়ে বানানো শালের মতো কাপড়টা গায়ের সঙ্গে ভালো মতো জড়িয়ে নিলাম। আরামই লাগছে। দ্রুত হাঁটছে সবাই, এতে ঠান্ডা কম লাগবে। সবার আগে আছে জিবালবে। এতক্ষণ ধূসর একটা অস্পষ্টতা যেন রাজত্ব করছিল আমাদের আশেপাশে। এবার আস্তে আস্তে ফর্সা হচ্ছে চারদিক। তুষারে ঢাকা পর্বত শৃঙ্গগুলো ঝলমল করছে। এখনো সূর্য ওঠেনি, তবে একটা লাল আভা ছড়িয়ে পড়েছে আকাশে। আমাদের নিচে পাহাড়ি খাদগুলো লেপ্টে আছে রাতের আধার। একটু একটু করে বাড়ন্ত আলোয় খেয়াল করে দেখলাম পর্বতের পাদদেশটা দেখতে অনেকটা গামলার মতো। এই গামলার বুক চিরে এঁকে বেঁকে এগিয়ে গেছে বেশ কয়েকটা নদী। বেশিরভাগেরই উৎপত্তি হয়েছে পর্বতের তুষার গলা পানি থেকে। সমতল ভূমির এদিকে বিশেষ সেই হ্রদ, যা এই এলাকার মানুষের কাছে পবিত্র হ্রদ নামে পরিচিত। এত কিছু দেখছি, তারপরও বলতে গেলে কিছুই চোখে পড়ছে না, কারণ গর্তে ভরা পাহাড়ি ঢালগুলো ধরে যেন ঝুলে আছে সাগরের ঢেউয়ের মতো সঞ্চারণীশীল কুয়াশা। আলো যত বাড়ছে, আকাশের সেই লাল আভাটা তত বাড়ছে। আমাদের চারপাশে এবং পায়ের নিচে পাক খেয়ে খেয়ে ভাসন্ত কুয়াশাও যেন তত বাহারি রঙে রঞ্জিত হচ্ছে। অদ্ভুত এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছে আমাদের সামনে যেন কেউ বিছিয়ে দিয়েছে পৃথিবীর মানচিত্র। কোথাও মহাদেশ, কোথাও সাগর, কোথাও দ্বীপ, আবার কোথাও জাঁকজমকপূর্ণ নামি দামি শহর। কিন্তু রঙের খেলার সঙ্গে এই মানচিত্র পরিবর্তনশীল, আকার পাল্টাচ্ছে একটু পরপর। সুন্দর, তাই না? জিজ্ঞেস করল মায়া। কুয়াশা কেটে গেলে কি হয় দেখুন। যেন ওর বলার অপেক্ষাতেই ছিল। কথাটা শেষ হতে না হতেই এক ঝলক বাতাস বইল। কুয়াশার চাদরের একটা অংশ যেন ছিঁড়ে আলাদা হয়ে গেল। আমার কাছে মনে হলো যেন শূন্যের মাঝে ঝুলে গেল কোনো দরজা। সেই দরজা দিয়ে তাকালে চোখে পড়ে সারি সারি পিরামিড আর মন্দিরের চূড়া। সিটি অব দ্য হার্টের বিস্তৃত দৃশ্যপট। এত দূর থেকে মনে হচ্ছে হ্রদের ঠিক উপরেই যেন ভাসছে শহরটা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পুরো শহরটাকে ঘিরে আছে উঁচু একটা দেয়াল। মার্বেল অথবা কোনো এক জাতের তুষার সাদা পাথর দিয়ে বানানো হয়েছে দেয়ালটা। সকালের প্রথম রোদের প্রতিফলনে চকচক করছে পাথরগুলো। খেয়াল করলাম শহরটা প্রকৃতপক্ষে একটা দ্বীপ। পাদদেশের চারদিকে সুবিশাল সেই হ্রদ। দ্বীপটা আশ্চর্যজনক হলেও সত্য অনেকটা হৃৎপিণ্ড আকারের। হ্রদের শান্ত নীল পানি ওই দ্বীপের বেলাভূমিতে তরল আঠার মতো আটকে আছে যেন। সকালের রোদে ঝলমল করছে। কুয়াশার চাদরটা পাহাড়ি দেয়াল বেয়ে একটু একটু করে উপরে উঠছে এবং বাড়ন্ত সূর্যালোকে অদৃশ্য হয়ে যাচ্ছে। গামলার মতো দেখতে উপত্যকার দখল করে নিচ্ছে সোনালি রোদ। হ্রদের এই পাড় দেখতে পাচ্ছি এখন। সবুজ নল খাগড়ার জঙ্গলে এসে শেষ হয়েছে পানির বিস্তার। এরপর শুরু হয়েছে তৃণভূমির রাজ্য। এর ভেতরে কোথাও জলাভূমি, আবার কোথাও আগে যেমন বলেছি আঁকাবাঁকা রূপালী নদী। পুরো তৃণভূমি বাধা পড়েছে বিস্তৃত একটা উপত্যকার ভেতর।
সেই উপত্যকার সীমানা গড়ে দিয়েছে সারি সারি পাহাড়, একের পর এক ঢাল বিস্তার করেছে ওক আর সিডর গাছের জঙ্গল। আমাদের ডানে বায়ে নীল দিগন্তের পটভূমিতে রাজকীয় ভঙ্গিতে মাথা তুলে নিজেদের দাপট জাহির করেছে উঁচু উঁচু পর্বত। মাঝে মধ্যে একটু দুটো তুষার আবৃত পাহাড়। এক কোনায় নিঃসঙ্গ এক পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে মৃত এক আগ্নেয়গিরি। হেই আমাদের দেশ, গর্বিত ভঙ্গিতে হাত নেড়ে বলল মায়া। বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে সিনরের দিকে। দেখে কি মনে হচ্ছে? ভালো লাগছে বললেন সিনর, কিন্তু রহস্যটা যেন আরো জট পাকিয়ে গেছে আমার মনের ভেতরে। রহস্য? ভ্রু কুচকে গেছে মায়ার। কিসের রহস্য? এত সুন্দর একটা দেশ ছেড়ে পালাতে চাও কেন তুমি? কারণ আমাদের দেশে বিশাল হ্রদ, সারি সারি পর্বত আর প্রাচুর্য আছে ঠিকই, কিন্তু সুখ নেই। দেশের নাগরিকেরা যেন কেমন, আপনি দেখলেই বুঝবেন। আনমনে মাথা ঝাঁকালেন সিনর। সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, তবে আমার মনে হয় এরকম একটা দেশে প্রাচুর্য ভরা এরকম একটা শহরে আমি ঠিকই সুখে থাকতে পারবো। এখন এরকম মনে হচ্ছে, শহরে গেলে হয়তো অন্য কিছু মনে হবে। আমাদের জন্য অনেকগুলো বড় বড় ঝামেলা অপেক্ষা করছে। সবচেয়ে বড় ঝামেলার নাম কি জানেন? টিকাল। লোকটা কি চায় জিজ্ঞেস করল সিনর। আমাকে বিয়ে করতে চায়, যার ফলে সে ওই শহরের সর্দার হতে পারবে। ওর আসল উদ্দেশ্য সর্দার হওয়া, আমাকে বিয়ে করা এক্ষেত্রে উপলক্ষ মাত্র। ছলে বলে কৌশলে যেভাবেই হোক সিংহাসন তার চাই। কাজে আমার উপর নিজের দাবি কিছুতেই ছাড়তে চাইবে না সে। ওর পর আছে আমার বাবা, দেবতার দেশের জন্য যিনি যে কোনো কিছু করতে প্রস্তুত। উদ্দেশ্য সাধনের জন্য দরকার হলে আমাকেও আবার ঘুটির মতো ব্যবহার করতে বাধবে না তার, জানি আমি। এবং জেনে রাখুন, একই কথা আপনাদের জন্য প্রযোজ্য। করুণ হাসি হাসল মায়া। আমাদের সুখের দিন শেষ, এবার সামনে খারাপ দিন আসছে। দেখা সাক্ষাৎ তো পড়ার কথা, ভবিষ্যতে কথা বলার সুযোগও পাওয়া যাবে কিনা সন্দেহ। একদল চাকরানি আর সেনাবাহিনীর কর্মকর্তা বলতে গেলে সব সময় ঘেরাও করে রাখবে আমাকে। আমি কি করি না করি, কোথায় যাই না যাই, সব দেখবে ওরা। আমার সব কথা শুনবে। আর আরেকটা কথা, বাবাও কিন্তু আমার উপর চোখ রাখবেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর সিনর বললেন, তোমার কথা শুনে এখন খারাপই লাগছে। তোমার আশঙ্কাকে অমূলক মনে করে পাত্তা দিইনি আগে, এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। আসলে এখানে না আসলে বোধহয় ভালো করতাম। এখান থেকে পালানো সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। এখন পালালে আমাদের পিছু নেবে ওরা, অনুসরণ করে ঠিকই ধরে ফেলবে। এগিয়ে যেতে হবে আমাদেরকে। কপালে যা লেখা আছে তাই হবে, চেষ্টা করলেও ঠেকাতে পারবো না। শুনুন, একটা অনুরোধ করি আপনাকে, যদি সত্যি ভালোবাসেন আমাকে কথাটা রাখুন। আপনার ঈশ্বরের নামে শপথ করুন, আমি বেঁচে থাকা পর্যন্ত আমার প্রতি বিশ্বস্ত থাকবেন। আমিও আপনার প্রতি বিশ্বস্ত থাকব। হাত বাড়িয়ে সিনরের হাত নিজের হাতে তুলে নিল মায়া। আবেদনপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিনরের দিকে। দূরে অন্যমনস্কভাবে হাঁটছিল জীবালবে। হঠাৎ করেই ওর খেয়াল হলো কিছু একটা ঘটছে সিনর আর মায়ার মধ্যে। তাকালো সে আমাদের দিকে। সিনর আর মায়ার হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখে জলদ গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, এখানে আয় মায়া, সাদা চামড়ার ভিনদেশি, আপনিও আসুন। ধীর পায়ে জীবালবের দিকে এগিয়ে গেলেন সিনর আর মায়া। শুনুন, বলতে লাগলো জীবালবে, যথেষ্ট বয়স হয়েছে আমার, তারপরও আমি আগের মতোই দেখতে পাই, আগের মতোই শুনতে পাই। বনে বাঁধরে যখন একসঙ্গে ছিলাম আমরা, আপনাদের দুজনের খোলামেলা সম্পর্ক দেখেও না দেখার ভান করেছি। কিন্তু এটা আমার নিজের দেশ, মনে রাখতে হবে এখানকার হিসাব সম্পূর্ণ আলাদা। ভিনদেশি, জেনে রাখুন, লেডি অব দ্য হার্টের সঙ্গে আপনার যোজন যোজন দূরত্ব ছিল, আছে এবং থাকবে। আমার কথার মানে বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? না, একটুও না। স্বভাবসুলভ ভঙ্গিতে জবাব দেওয়ার চেষ্টা করছেন সিনর। খেয়াল করলাম রাগ চেপে রাখতে কষ্ট হচ্ছে তার। কিন্তু সর্দার, বিনীতভাবে একটা কথা আপনাকে না বলে পারছি না। ধরে নিলাম আপনার দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি ঠিক আছে, কিন্তু
বাকশক্তিতে যে সমস্যা হয়েছে তাতে সন্দেহ নেই। তা না হলে যে কথা অনেক আগে জানিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করতে পারতেন, তা এতদিন পর বলছেন কেন? নিজেদের জীবন বাজি রেখে আমরা যদি না বাঁচাতাম আপনাকে, তাহলে এতদিনে কোন জঙ্গলে আপনার হামাংস পৌঁছত তার খবর রাখেন? বিপদ থেকে উদ্ধার হওয়ার পর বলেননি আপনার মেয়ের সঙ্গে মেশার যোগ্যতা নেই আমার। কারণ আমাদের বাঁচানোর জন্য এই দেবতারা পাঠিয়েছিলেন আপনাদেরকে, এবং আমাদের দেশ পর্যন্ত নিরাপদে ফিরে আসার জন্য আপনাদের সাহায্যের দরকার ছিল। আবারও আপনাদের সাহায্যের দরকার হতে পারে আমার। যদি সেরকম মনে না করতাম তাহলে কবেই আলাদা হয়ে যেতাম। আপনাকে মনে রাখতে হবে তখন পরিস্থিতি ছিল একরকম, আর এখন পরিস্থিতি অন্যরকম। তখন আপনারা ছিলেন দলনেতা, আর এখন আপনারা সবাই আমার মুঠোর ভেতরে। কথাটা যদি মনে না থাকে তাহলে খুব বড় ভুল হবে। এখন আমার ইচ্ছার উপর আপনার জীবন নির্ভরশীল। আমি চাইলে আপনাকে ফাঁসিতে ঝুলাতে পারি অথবা জ্যান্ত দাফন করে দিতে পারি। না, পেছনে থাকে লাভ নেই, পালানো সম্ভব না। নিজেকে এবং নিজের সবকিছু আমার কাছে সমর্পণ করে দিন। কথা দিচ্ছে আরামে থাকতে পারবেন, কিন্তু যদি আমার বিরুদ্ধাচরণ করেন তাহলে আপনাকে শেষ করে দেবে। যা বলার বলে দিয়েছি, এবার আমার সামনে থেকে চলে যান। আর মায়া, এখন থেকে তুই আমার সঙ্গেই থাকবি। রাগে লাল হয়ে গেছে সিনরের চেহারা। বুঝতে পারছি জীবালবের চেয়েও কড়া কিছু কথা বলার জন্য মুখ খুলতে যাচ্ছেন তিনি। তাকে সাবধান করার জন্য হাত তুললাম। খেয়াল করলাম মুখে কিছু না বললেও অনুনয়ের দৃষ্টিতে সিনরের দিকে তাকিয়ে আছে মায়া। মেয়েটার সঙ্গে চোখাচোখি হলো তার। বিশেষ সেই দৃষ্টির মানে বুঝতে পারলেন, সংযত করলেন নিজেকে। ইচ্ছার বিরুদ্ধে বলেন, আপনার কথা শুনলাম সর্দার, ঠিক বলেছেন আপনি। আমি আপনার মুঠোর ভেতরে, কাজে আপনার কথার প্রতিবাদে কিছু বলার মানেই হয় না। কথা শেষ করে মাথা নিচু করে সরে এলেন তিনি। পরে জীবালবের পাশাপাশি হাঁটার সময় ওকে বললাম, সর্দার, যাকে সাদা চামড়ার ভিনদেশি বলে সম্বোধন করছেন তিনি আমার ভাইয়ের মতো। কিছুক্ষণ আগে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন আপনি। এর মানে কি আমার সঙ্গেও খারাপ ব্যবহার করা হবে? ওরকম ব্যবহার না করে উপায় ছিল না, শীতল কণ্ঠে বলল জীবালবে। শহরে পৌঁছানোর পর দেখবেন একটার পর একটা ঝামেলা শুরু হবে। আমার ভাতিজা টিকাল আমার বদলে শাসন করছে। কথা আছে মায়ের সঙ্গে বিয়ে হবে ওর। এই বিয়ে আসলে হবে কিনা জানি না, কিন্তু যে কোনো উপায়ে সিংহাসনে পাকাপাকিভাবে বসার চেষ্টা করবে টিকাল। শাসন ক্ষমতা হচ্ছে মানুষের মাংসের মতো, আর শাসকরা হচ্ছে ক্ষুধার্ত বাঘ। বাঘ যেমন মানুষের রক্ত মাংসের স্বাদ পেলে আর ছাড়তে পারে না, শাসকেরা তেমনি একবার সিংহাসনে বসতে পারলে তা আর ছাড়তে চায় না। এ অবস্থায় টিকাল আর ওর অনুসারীরা যদি দেখে মায়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এক ভিনদেশী, একজন আরেকজনের সঙ্গে ফিসফিস করে কথা বলছে, তাহলে কেমন হবে? ইগনাসিও, টিকাল যে স্বভাবের মানুষ তাতে নিশ্চিত করে বলা যায় ওরকম কোনো কিছু দেখা মাত্র আমার আর মায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে। এজন্য সময় থাকতে সতর্ক করছে আপনার বন্ধুকে। তাছাড়া আমার মনে হয় আপনার মাথায় দেশের কথা যদি সত্যি থেকে থাকে, তাহলে আপনার বন্ধুর আবেগকে প্রাধান্য না দিয়ে আমার আর মায়ের ভালো মন্দের ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম জীবালবের দিকে। বুঝতে পারলেন না? যদি আমার বা মায়ের কিছু হয়ে যায় তাহলে সিটি অব দ্য হার্টের কোন লোকটা আপনাকে এত সোনাদানা দেবে বলতে পারেন? মনে রাখবেন, আমাকে আর মায়াকে শেষ করে দিতে পারলে আমাদের শত্রুরা আপনাদেরকেও শেষ করে দেবে। জবাব দিলাম না, জবাব দিতে পারলাম না আসলে। কারণ একটা মোড় ঘুরতেই দেখি কতগুলো পালকি নিয়ে বেশ কয়েকজন বেহারা দাঁড়িয়ে আছে আমাদের মুখোমুখি। ওরা মোট 40 জনের মতো এসেছে। বেশিরভাগই লম্বা, শক্ত সামর্থ্য গড়নের। কারো চেহারাতেই বৈশিষ্ট্যপূর্ণ তেমন কিছু নেই, তবে চামড়া সাধারণ ইন্ডিয়ানদের মতো বাদামি নয়, বরং জীবালবে বা মায়ের মতো অনেক উজ্জ্বল। এরকম লোকদের চোখে মুখে বোকাটে বা বনো একটা ভাব থাকে। এদের কারো মধ্যে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, বরং সবার চেহারাতেই দুশ্চিন্তার ছাপ। সবার চেয়ে কম বয়সী লোকটার দিকে তাকিয়ে মনে হচ্ছে যথেষ্ট স্বাস্থ্যবান হওয়ার পরও যেন কয়েক যুগের তিক্ত অভিজ্ঞতা চেপে বসেছে ওর মনে এবং চোখের ভাষায়।
তা প্রকাশ পাচ্ছে। জিবালবে একবার কথা প্রসঙ্গে মন্তব্য করেছিল, ওর দেশের লোকদের নাকি দিন ফুরিয়েছে। সিটি অব দ্য হার্টের অধিবাসীদের চোখের সামনে দেখে এতদিনে কথাটার মানে বুঝতে পারছি যেন। সিনিয়রের মতো সাদা চামড়ার এক ভিনদেশিকে দেখতে পাচ্ছে ওরা, তারপরও কারো চেহারাতে বিস্ময় বা ওই জাতীয় কোনো আবেগের বহিঃপ্রকাশ নেই। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কেউ ফিসফিস করে কি যেন বলাবলি করছে, কেউ আবার নিচু কণ্ঠে সিনিয়রের দাড়ির রং নিয়ে মন্তব্য করছে। এই পর্যন্তই। তবে জিবালবেকে দেখে সবাই একযোগে চাপা কণ্ঠে বলে উঠল, পিতা, আপনাকে প্রণাম। তারপর ষষ্ঠাঙ্গ প্রাণীপাত করে সম্মান জানালো সিটি অব দ্য হার্টের সর্দারকে। খেয়াল করলাম দুহাত সামনের দিকে প্রসারিত করে মাথা আর হাঁটু মাটির সঙ্গে লাগিয়ে পড়িয়ে আছে লোকগুলো, কেউ উঠে দাঁড়াচ্ছে না। ওঠো আমার সন্তানেরা, শেষ পর্যন্ত বলল জিবালবে। তারপর বেহারাদের নেতাকে ডাকল কাছে। দুজনে কথা বলছে। এই সুযোগে সঙ্গে করে আনা খাবার খেয়ে নিল বেহারারা। ওদের খাওয়া শেষ হবার পর আমাদেরকে যার যার পালকিতে চড়ার নির্দেশ দিল জিবালবে। পালকিগুলো খুব সাধারণ। পালকি না বলে পর্দা ছাড়া চেয়ার বললে মানায় বেশি। চেয়ারের হাতলের সঙ্গে দুটো কাঠের দণ্ড কষে বাঁধা হয়েছে। পথ খুবই খাড়া আর বাজে, তাই প্রতিটা চেয়ার বহন করছে 8 জন করে বেহারা। পাহাড়ি পথ ধরে আবারও যাত্রা শুরু হলো আমাদের। 1 ঘন্টার মধ্যে তুষারে ঢাকা ওই এলাকা ছাড়িয়ে গেলাম আরও সামনে। প্রবেশ করলাম সিডার জঙ্গলের ভেতরে। দলবদ্ধভাবে জন্মে আছে বিশালাকার গাছগুলো। সারি সারি গাছের মাঝখানে এখানে সেখানে তৃণাচ্ছাদিত ফাঁকা জায়গা, এক জাতের হরিণের আবাসস্থল। প্রায় জড়াজড়ি করে জন্মানো সিডারের ডালপালা আর পাতা এত ঘন যে গোধূলির ম্লান আলো ঠিকমতো পৌঁছাতে পারছে না নিচে। প্রায় প্রতিটা গাছের মোটা কাণ্ড থেকে ঝুলে আছে ঝালর সদৃশ্য ধূসর স্প্যানিশ শেওলা। পাহাড়ি মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে শেওলার ঝালরগুলো। সন্ধ্যার মুমূর্ষ আলো ভরা সংকীর্ণ বৃক্ষশোভিত পথটা দেখে কেন যেন মেক্সিকোর সেই বড় গির্জাটার কথা মনে পড়ে যাচ্ছে আমার। সিডারের পর শুরু হলো ওক গাছের জঙ্গল, এরপর কয়েক মাইল বিস্তৃত তৃণাচ্ছাদিত পাহাড়ি ঢাল। পুরো এলাকাটায় রসালো ঘাসে ভরা, এখানে সেখানে তারার মতো ফুটে আছে ঘাসফুল। ওই দেশটা আসলেই সুন্দর। আধার ঘনিয়ে এসেছে, এমন সময় সেই ঢালটা বেয়ে নামলাম আমরা। হাজির হলাম হ্রদের তীরবর্তী পলিমাটি সমৃদ্ধ একটা এলাকায়। এখানকার আবহাওয়া আগের চেয়ে বেশ গরম। সেচ কাজের জন্য গর্ত খোঁড়া হয়েছে এখানে সেখানে। আধো অন্ধকারে বুঝতে অসুবিধা হচ্ছে না এগুলো। এখানে যারা থাকে তারা যে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তাও বুঝতে পারবে যে কেউ। এখানে যেসব শস্য আর সবজি উৎপাদিত হয় তাই সরবরাহ করা হয় সিটি অব দ্য হার্টে। ঘাড় ঘুরিয়ে তাকালেই চোখে পড়ছে আখের বড় বড় ক্ষেত আর কোকোর ঘন ঝোপ। আলাদা আলাদা বাগানে চাষ করা হচ্ছে ভিন্ন ভিন্ন জাতের ফল। পরিমাণে এত বেশি যে কজন শ্রমিক কাজ করে খেতে বা বাগানে তারা বোধহয় কুলে উঠতে পারবে না, কারণ বেশ কিছু বাগানের ফল পচে নষ্ট হচ্ছে। আবার এমনও হতে পারে সিটি অব দ্য হার্টে এত শস্য, সবজি আর ফলের চাহিদা নেই। খেতে বাগানে যেসব মজুর কাজ করে তাদের এক বা একাধিক গ্রাম আছে এদিকে। আধার ঘনিয়েছে এমন সময় এরকম একটা গ্রামে ঢুকলাম আমরা। গ্রাম না বলে ধ্বংসস্তূপে বললেই বোধহয় বেশি মানায়। শ্রী হারিয়েছে প্রতিটা কুঁড়ে ঘর। কাদামাটি পুড়িয়ে বানানো ইট দিয়ে তৈরি করা হয়েছে ঘরগুলো। সাদা চুনা পাথরের কনক্রিট দিয়ে বানানো হয়েছে ঘরের ছাদ। গ্রামের মাঝখানে বেশ বড় একটা খোলা চত্বর, সম্ভবত বাজার। এটাকে গোল করে ঘিরে লাগানো হয়েছে বিভিন্ন জাতের গাছ। চত্বরের মধ্যস্থলে একটা কৃত্রিম ঝর্ণা। এটার কাছেই নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে সাধারণ একটা বেদি। এর উপর স্তূপ করে রাখা আছে অনেক ফল আর ফুল। বেদির আশপাশে জড়ো হয়েছে 100-এরও বেশি গ্রামবাসী। আমাদেরকে বরণ করে নেয়ার জন্য এসেছে এরা। জ্বলন্ত মশালের আলোয় কেমন চকচক করছে সবার চেহারা। পুরুষদের বেশিরভাগই বোধহয় কাজ করছিল খেতে বা বাগানে, কারণ এখনো ওদের পোশাকে আর হাতে পায়ে লেগে আছে কাদামাটির দাগ। কারো হাতে তামার নিড়ানি, কারো হাতে কাস্তে। এদের বেশিরভাগেরই চেহারা চকচক করছে, কিন্তু তা উত্তেজনায় না, বরং ঘামে ভেজে থাকার কারণে। যে বেহারারা নিয়ে এসেছে আমাদেরকে, তাদের চেহারায় যেরকম সম্ভ্রম ভাব দেখছি, যারা আমাদের স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছে তাদের চেহারারও একই অবস্থা। কেমন একটা বিরক্তিতে ভরে উঠল আমার মন। একঘেয়েমি কাটাতে তাকালাম
বেদির আরেক পাশে জড়ো হওয়া মহিলাদের দিকে। স্বামী বা ভাইদের মতোই এই মহিলারাও যথেষ্ট ফর্সা, কেউ কেউ বেশ সুন্দরী, কিন্তু সবারই চেহারা ঝুলে আছে। কে কার চেয়ে বেশি বিষণ্ণ থাকতে পারে সেই প্রতিযোগিতা চলছে যেন সারা গ্রামে। সিনো স্ট্রিকল্যান্ডের সাদা চামড়া বা বাদামি দাড়ি দেখে কারো মধ্যে তেমন একটা ভাবান্তর হয়েছে বলে মনে হয় না। প্রথম প্রথম উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে সবাই, কিন্তু তারপর আগের মতোই মনমরা হয়ে গেছে। নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছে মহিলারা। কেউ কেউ ঘাগরার সঙ্গে বাঁধা ফুল খুলে একটা একটা করে পাপড়ি ছিঁড়ছে আনমনে। জীবালোভে পালকি থেকে নামার পর ষষ্ঠাঙ্গ প্রাণীপাত করে ওকে সম্মান জানালো গ্রামবাসীরা। আমাদেরকে কিছু না বলে একটা কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল জীবালোভে। বোঝা যাচ্ছে ওর থাকার উপযোগী করা হয়েছে ঘরটাকে। সে না যাওয়া পর্যন্ত মাটিতে পড়ে থাকলো গ্রামবাসীরা। সবার হয়েছেটা কি? মায়াকে জিজ্ঞেস করলাম আমি। চেহারা দেখে মনে হচ্ছে আজ বাদে কাল ফাঁসি দেয়া হবে ওদেরকে। অনেকটা সেরকমই। মায়ার কণ্ঠে প্রাণের ছোঁয়া নেই। আমাদের এই দেশে যারা কাজ করে খায়, সোজা কথায় শ্রমিক, তাদের অবস্থা এরকমই। কিন্তু যারা সম্ভ্রান্ত বংশের, তাদের কথা আলাদা। এই দেশের মানুষকে আসলে দুভাগে ভাগ করা যায়, শাসক আর শাসিত। শাসকরা এখানে সুখী আছে, যত কষ্ট শাসিত মানে সাধারণ জনগণের। শ্রমিকদেরকে বছরে 3 মাস বাধ্যতামূলকভাবে কাজ করতেই হয়, বাকি 9 মাস তারা শুয়ে বসে থেকে অলসভাবে সময় কাটিয়ে দেয়। এদের পরিশ্রমের ফসল জমা হয় শাসকদের গুদামে, পরে তা অসমভাবে বন্টন করে দেওয়া হয় দেশের জনগণের মাঝে। যারা এই ফসল উৎপাদন করার জন্য খেটে মরে, তারা খেয়ে পরে চলার জন্য যতটুকু দরকার তার বেশি পায় না। অথচ যারা কোনো খাটুনি করে না, তাদের গুদামে এত ফসল জমে যে বেশিরভাগই পচে নষ্ট হয়। এদেশের শাসক সম্প্রদায় থাকে সিটি অব দ্য হার্টের প্রাসাদে, মন্দিরে, রাজদরবারে, বড় বড় দোকানে। বাকিরা তাদের ভূমিদাস হিসেবে কাজ করে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এই ভূমিদাসরা যদি কাজ না করে তাহলে কি হবে? জিজ্ঞেস করলেন সিনর। না খেয়ে মরবে। একটু আগেই বললাম, এদের উৎপাদিত সব শস্য চলে যায় শাসকদের গুদামে। এখন ওই ভূমিদাসরাই যদি কাজ না করে তাহলে তাদেরকে শস্যের কোনো ভাগে দেবে না শাসকরা, উল্টো কঠিন শাস্তির ব্যবস্থা করবে। এতক্ষণে বোঝা গেল কেন এই লোকগুলোকে এত উদ্বিগ্ন, এত হতোদ্যম দেখাচ্ছে। যাদের জীবনের কোনো লক্ষ্য নেই, যারা শুধু বেঁচে থাকার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছে, তারা যে নিরানন্দ হবে তাতে আর আশ্চর্য কি? যাদের এত পরিশ্রমের ফসল ছিনিয়ে নিয়ে গিয়ে জমা করা রাখা হয় সম্পদশালীদের গুদামে, তারা কষ্ট করার উৎসাহ পাবে কোত্থেকে? মায়ের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলছি, এমন সময় জীবালবের পক্ষ থেকে একজন দূত এলো, জানালো আমাদেরকে ডাকছে জীবালবে। যে বাড়িতে আছে সেখানে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। গিয়ে দেখি খাবারের তালিকায় আছে হ্রদ থেকে ধরা মাছ, ঝলসানো বনমোরগ আর বিভিন্ন রকমের ফল। খাওয়া শেষে চকোলেট খেলাম। প্যাটার উপর পাত্রে সেগুলো পরিবেশন করা হলো আমাদের জন্য। ইতিমধ্যে রাত ঘনিয়েছে। জীবালবকে জিজ্ঞেস করলাম, আজ রাতে কি এখানেই থাকবো? জবাবে সে বলল, না, কিছুক্ষণের মধ্যে আবার রওনা হব আমরা। ঠিকই, চাঁদ ওঠার কিছুক্ষণের মধ্যেই আবার রওনা হতে হলো। হ্রদের তীরে ছোট্ট একটা বন্দর আছে, সেখানে হাজির হলাম কিছুক্ষণের মধ্যেই। বেশ কয়েকটা বড় বড় নৌকা প্রস্তুত করে রাখা আছে। সেগুলো আক্ষরিক অর্থে বেশ বড়, কারণ প্রতিটা নৌকার মাস্তুল আছে আর তাতে খাটানো হয়েছে পাল। কমপক্ষে 10 জন করে দাঁড়িয়ে আছে এক একটাতে, আমাদের জন্য অপেক্ষা করছে ওরা। নৌকায় উঠলাম আমরা, পাল খাটিয়ে দেওয়া হলো। সিটি অব দ্য হার্টের উদ্দেশ্যে শুরু হলো আমাদের যাত্রা। অনুমান করলাম 3 থেকে 15 মাইলের মতো দূরে হবে শহরটা। বাতাস তেমন জোরালো না, তবে পাহাড়ি এলাকা দিয়ে আসার সময় যে ঝোড়ো বাতাসের বিরুদ্ধে যুঝতে হয়েছে তার সঙ্গে তুলনা করলে বেশ স্নিগ্ধ। আমাদের এগোনোর গতি ধীর। নৌকার কেউ কোনো কথা বলছে না, মনে হচ্ছে প্রত্যেকে যার যার নিজের চিন্তায় মগ্ন। জীবালবে আমাদের সঙ্গে একই নৌকায় উঠেছে, সে আছে বলে ইন্ডিয়ানরাও চুপ মেরে আছে। তবে জীবালবেকে দেখে মনে হচ্ছে অস্থিরতায় ভুগছে। একটু পর পর দাড়ি ধরে টানছে, বিড়বিড় করে কথা বলছে নিজের সঙ্গে। নীলাভ পানির হ্রদটার বুক চিরে এগিয়ে চলেছে আমরা।
চারদিক নিস্তব্ধ, নিথর। মাঝে মধ্যে ডানা ঝাপটে উড়ে যাচ্ছে একটা দুটো বনো পাখি, শীষ দেওয়ার মতো সেই আওয়াজ রাতের নীরবতা ভেঙে দিচ্ছে। হ্রদের কোনো কোনো জায়গায় উড়ে বেড়াচ্ছে নিশাচর পতঙ্গের ঝাঁক, তাদের পিছু ধাওয়া করে বেড়াচ্ছে বড় বড় মাছ। কখনো কখনো শোনা যাচ্ছে ওই মাছগুলো লেজ ঝাপটানোর আওয়াজ, কখনো আবার ঢেউ এসে নৌকার গায়ে আছড়ে পড়ছে। শোনা যাচ্ছে ছলাৎ ছলাৎ শব্দ। মাথার উপর ঝকঝক করছে চাঁদ, চারদিকে হলদেটে আলোর বন্যা। কেমন অপার্থিব লাগছে সবকিছু। দূরে দেখা যাচ্ছে রহস্যময় স্বর্ণ শহরের সীমানা প্রাচীর আর উঁচু উঁচু মন্দির। চাঁদের আলো চকচক করছে ওগুলো। ভাবতে কেমন আশ্চর্য লাগছে আমার, এই ছোট্ট শহরটায় পৌঁছানোর জন্য এত দূর থেকে এত কষ্ট করে এসেছি। যত এগুচ্ছি ওর সীমানা প্রাচীর আর মন্দিরগুলো যেন তত বড় হচ্ছে। ওগুলো যতবার দেখছি অদ্ভুত এক আশা আর ভয় যেন একই সঙ্গে তত বেশি করে চেপে বসছে মনে। জানি এটা কোনো স্বপ্ন না, এতদিন যা ছিল পৌরাণিক কাহিনীর মতো আজ তাই সত্যি হয়ে দেখা দিয়েছে আমাদের চোখের সামনে। একটু একটু করে আরো কাছে আসছে স্বর্ণ শহর। আর কিছুক্ষণের মধ্যেই ওই শহরে পা রাখতে যাচ্ছি আমরা, প্রত্যক্ষ করতে যাচ্ছি মেক্সিকোর সুপ্রাচীন আরেক সভ্যতা। আমাদের কপালে কি আছে বলতো? ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করলো সিনর। খেয়াল করলাম আর চোখে মায়ের দিকে তাকাচ্ছেন বারবার। আমি কিছু বললাম না। সিনরের কথাটা শুনতে পেয়েছেন মায়া, কিন্তু সেও কোনো জবাব দিল না, শুধু বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়ল। মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে হোঁচট খেলাম। হতাশ হয়ে পড়েছে সে, দু চোখে ভরে গেছে পানিতে। হয়তো সান্ত্বনা পাওয়ার আশায় আমার দিকে তাকালেন সিনিয়র। আমি তখন বললাম, ভয় পাবেন না, আমরা ঠিক পথে আছি, সব সমস্যা সব বিপদ কাটিয়ে উঠতে পারবো। স্বর্ণ শহরের অকেজো সম্পদ একদিন আমাদেরই হবে। শাসকরূপী যে নরপিশাচগুলো যুগের পর যুগ ধরে আমাদের দেশের মানুষদের শোষণ করে যাচ্ছে, ওই সম্পদ কাজে লাগিয়ে তাদের জন্য সঞ্চিত জিজ্ঞাসা চরিতার্থ করব, প্রতিষ্ঠা করব ইন্ডিয়ানদের একটা স্বতন্ত্র সাম্রাজ্য। দরকার হলে ওই স্বর্ণ শহরকে রাজধানী বানাবো। আমার কথা শুনে হাসলেন সিনর, বললেন, তাই যেন হয়, কিন্তু মুশকিলের কথা কি জানো? মানুষ ভাবে এক আর হয় আরেক। এগিয়ে চললাম আমরা। সিটি অব দ্য হার্ট আরও কাছে এসেছে। শহর থেকে এখন পর্যন্ত তেমন কোনো আওয়াজ ভেসে আসেনি আমাদের কানে। প্রহরীরা টহল দিয়ে বেড়াচ্ছে, মাঝে মধ্যে উঁচু গলায় প্রহর ঘোষণা করছে। সে আওয়াজ শোনা যাচ্ছে রাতের নীরবতার কারণে। শেষ পর্যন্ত স্বর্ণ শহরের ছায়ায় প্রবেশ করল আমাদের নৌকা। বাতাস পড়ে গিয়েছিল, তাই এতক্ষণ দাঁড় টানা হচ্ছিল। খেয়াল করলাম যথেষ্ট সতর্কতার সঙ্গে আমাদের নৌকাকে সরু একটা খালের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। খালের 2 তীর পাথরে বাধাই করা। শেষ মাথায় একটা ওয়াটার গেট বা স্লুইস গেট, ওটার দিকে এগিয়ে যাচ্ছে আমরা। দরজাটা সামনে নৌকা থামানো হলো। কাউকে দেখা যাচ্ছে না। নৌকার সারেংকে অসহিষ্ণু কণ্ঠে বলল জীবালবে, কি ব্যাপার, দরজাটা আটকে দিয়ে প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? ডাকো ওদেরকে। সারেংয়ের উঁচু কণ্ঠের ডাক শুনে একটা লোক খাই তুলতে তুলতে দরজার পার্শ্ববর্তী সিঁড়ি বেয়ে নেমে এলো। জিজ্ঞেস করল, কে, এত রাতে কি চাও? নিজের পরিচয় দিয়ে জীবালবে বলল, আমি তোমাদের সর্দার, দরজা খুলো। তাই নাকি? আশ্চর্যের ব্যাপার তো। লোকটা আসলে আশ্চর্য হয়েছে না ভান করেছে বুঝতে পারলাম না। হাজরাতে প্রাসাদে নিজের শুভ কাজ মানে বিয়ে সেরে ফেলেছেন আমাদের সর্দার। এখন হয়তো সবাইকে নিয়ে ফুর্তি ফার্তি করে পেট ভরে খাচ্ছেন, আর আপনি বলছেন আপনি আমাদের সর্দার। যতদূর জানি সিটি অব দ্য হার্টের সর্দার মাত্র একজন। যান, যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান, মাতলামের আর জায়গা পান না। রাগে ভয়ঙ্কর গলায় ধমক দিয়ে উঠল জীবালবে, কিন্তু মায়ের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে দেখি খুশিতে চকচক করছে ওর চোখ। আবারও বলছে, আমি জীবালবে, তোমাদের সর্দার। কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, ফিরে এসেছি নিজের দেশে। আমি তোমাদের প্রভু। আমি ছাড়া আর কোনো সর্দার নেই এই শহরে। যা বলছি তা করো, না হলে পরে পস্তাবে। ইতস্তত করছে পাহারাদার লোকটা। সারেং তখন মুখ খুলল, বোকা, অকালে মরতে চাও? শিয়াল শকুনের খাবার হয়ে পড়ে থাকতে চাও বনে বাদরে? ইনি আমাদের সর্দার জীবালবে, ফিরে এসেছেন। আর দেরি করল না পাহারাদার লোকটা।
যত তাড়াতাড়ি সম্ভব দরজা খুলে দিল। ক্ষমা করুন, দয়া করুন, ক্ষমা করুন, চিৎকার করে বলছে সে। সাষ্টাঙ্গ প্রাণীপাতের ভঙ্গিতে প্রায় শুয়ে পড়েছে জীবালবের পায়ের কাছে। আমার কোনো দোষ নেই। আপনার বদলে যিনি শাসন কাজ পরিচালনা করছেন, অর্থাৎ মহামান্য টিকাল ঘোষণা করেছেন আপনি নাকি বিদেশে বেড়াতে গিয়ে মারা পড়েছেন, এবং এই আদেশ জারি করেছেন সিটি অব দ্য হার্টে আপনার নাম যেন আর কখনো উচ্চারিত না হয়। এমনিতে রেগেছিল জীবালবে। এই কথাটা শুনে ওর রাগ আরো বাড়ল। লাথি মেরে সরিয়ে দিল লোকটাকে। দুর্দার করে সিঁড়ি ভেঙে উঠে গেল উপরে। কিছুটা উঠে থামল, সারেঙ্গের দিকে তাকিয়ে বলল, ওই লোকটাকে আগামীকাল দুপুরে বাজারে নিয়ে গিয়ে সবার সামনে চাবুক মারবে। পাহারা দিতে গিয়ে ঘুমানোর শাস্তি কি তা টের পাবে হারামজাদা। সিঁড়ি বেয়ে উঠে এলাম আমরাও। ভিতরে প্রথমে পাহারাদার বা সৈন্যদের জন্য ছোটখাটো একটা দুর্গ। সেটার এক পাশ থেকে শুরু হয়েছে প্রশস্ত একটা রাস্তা। দুধারে সাদা পাথরে নির্মিত চমৎকার কিছু বাড়ি। খেয়াল করলাম শহরের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছি, তবে মায়াকে জিজ্ঞেস করে জানা গেল এখনো মাইল খানেকের মতো দূরে আছি। ভেবেছিলাম রাস্তাটা হয়তো পুরোপুরি পাকা, কিন্তু দেখে আশ্চর্যই লাগছে। জায়গায় জায়গায় বড় বড় ঘাস জন্মে আছে। আগেই বলেছি দুধারে বড় বড় বাড়ি, কিন্তু সেগুলোর বেশিরভাগই কেউ থাকে না বলে মনে হয়। কোনো কোনো বাড়ির জাফরি কাটা জানালা দিয়ে আলো আসছে। আমরা ছাড়া চারপাশে জনমানবের চিহ্ন নেই। শহরে এলাম বটে, ফিসফিস করে আমাকে বলল সিনিয়র, কিন্তু লোকজন কই? মনে হয়। এদিকে সেদিকে তাকিয়ে জবাব দিলাম, শহরের মাঝখানে বিশাল যে খোলা জায়গাটার কথা বলা হয়েছে, সেখানে গিয়ে জড়ো হয়েছে সবাই। উপলক্ষ? কেন শুনেননি তখন? টিকাল বিয়ে করেছে, ভোজ খেতে গেছে প্রজারা। কান পাতলাম, অস্পষ্ট কিছু আওয়াজ শোনা যাচ্ছে। শুনুন। আপনা থেকে গলা খাদে নেমে গেছে আমার। কিছু শুনতে পাচ্ছেন? বাতাস কিছুটা জোরালো হয়েছে। শহরের কেন্দ্র ভাগ থেকে আমাদের দিকে প্রবাহিত হচ্ছে। বয়ে আনছে অস্পষ্ট কিছু শব্দ। কে বা কারা যেন গান গাইছে। কিছু দূর এগোনোর পর সে আওয়াজ আরো জোরালো হলো। মিনিট 5 পর শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেলাম আমরা। জায়গাটা আসলে অনেক বড়, আনুমানিক 30 একর। ঠিক মাঝখানে 300 ফুট উঁচু একটা পিরামিড, টেম্পল অব দ্য হার্ট। এটা বোধহয় সাদা পাথর দিয়ে বিশেষ কোনো পদ্ধতিতে বানানো হয়েছে, কারণ অল্প আলোতেও কেমন ঝকঝক করছে। একেবারে চূড়ায় তারার মতো জ্বলছে অগ্নি চিরন্তন, অর্থাৎ প্রজ্বলনের পর আর কখনো নেবানো হয় না আগুনটা। পিরামিডের পাদদেশে জড়ো হয়েছে শহরবাসীদের অনেকেই। উদ্দেশ্য সর্দারের বিয়ে উপলক্ষে আয়োজিত ভোজে অংশ নেয়া। বেশিরভাগই পরনে সাদা আলখাল্লা। কারো কারো মাথায় দেখা যাচ্ছে পালকের টুপি, কারো গলায় ফুলের মালা। কেউ নাচছে, কেউ গাইছে। একধারে খেলা দেখাচ্ছে বাজিকরেরা। হাস্যকর কসরতে মেতে উঠেছে কয়েকজন বামন। বাজিকরদের খেলা অথবা বামনদের কসরত দেখছে অনেকে, কিন্তু বেশিরভাগ লোক বসে আছে মন্দিরের পাদদেশে, সারি করে লাগানো শখানেক টেবিল জুড়ে। কেউ খাচ্ছে, কেউ পান করছে, কেউ সিগারেট ফুঁকছে, কেউ আবার খুনসুটি করছে প্রেমিকা বা স্ত্রীদের সঙ্গে। খেয়াল করলাম বাচ্চাদের বিশেষ যত্ন করা হচ্ছে এখানে, যেন ওরা সম্মানিত অতিথি। দেখে মনে হচ্ছে এই অনুষ্ঠানের চেয়ে স্বতঃস্ফূর্ত আর পবিত্র কোনো অনুষ্ঠান হতে পারেই না। মাথার উপর পূর্ণিমার চাঁদের আলো, আবহাওয়া মনোরম, জনগণের মনে প্রশান্তি। কিন্তু জীবালবের দিকে তাকিয়ে দেখি চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে সে তার প্রজাদের দিকে, যেন ওদের এই উৎসব, এই আনন্দ পছন্দই হচ্ছে না তার। গ্রেট স্কোয়ারের এক পাশে তরুবীথি। থোকায় থোকায় এক জাতের সাদা ফুল ফুটে আছে বেশিরভাগ গাছে। মিষ্টি ঘ্রাণে ভারী হয়ে আছে বাতাস। আমাদেরকে ইশারা করলো জীবালবে। ওর পিছু নিয়ে এগোতে লাগলাম ওই গাছগুলোর ছায়ায় ছায়ায়। আগেই বলেছি প্রজাদের খাওয়ার সুবিধার্থে সারি করে টেবিল বসানো হয়েছে, কিন্তু স্থান সংকলন না হওয়ায় বেশ কিছু টেবিল এই তরুবীথির কাছেও দেওয়া হয়েছে। পানভোজে মত্ত জনতা আমাদের দিকে চোখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করছেন না। আমার আর সিনিয়রের কথা বাদ দিলাম, জীবালবে বা মায়াকেও কেউ চিনতে পেরেছে বলে মনে হয় না। সবাই ধরে নিয়েছে মারা গেছে ওরা দুজন। নিজেদের মধ্যে আলোচনায় মশগুল শহরবাসীরা। এরকম একটা টেবিলের থেকে কিছুটা দূরে থেমে দাঁড়ালো জীবালবে। থামলাম আমরাও।
টেবিলে বসে আছে মধ্যবয়স্ক একটা লোক আর সুন্দরী এক যুবতী। এতদিন মায়ের সঙ্গে কথা বলতে বলতে ওদের অনেক শব্দই আয়ত্ত করে ফেলেছে আমি আর সিনো স্ট্রিকল্যান্ড। তাই ওই লোক আর সঙ্গিনী কি বলছে বুঝতে অসুবিধা হলো না। অনেকদিন পর এই স্বতঃস্ফূর্ত কোনো ঘটনা ঘটেছে আমাদের শহরে, তাই না? বলল লোকটা। হ্যাঁ, জবাব দিল মেয়েটা। এরা স্বামী স্ত্রী হবে সম্ভবত। এরকম হওয়াই উচিত। গতকাল আমাদের মন্ত্রিসভা লর্ড টিকালকে সর্দার নির্বাচিত করেছেন। আজ তিনি আমাদের সবার সামনে বিয়ে করলেন লর্ড মাটাইয়ের মেয়ে নাহুয়াকে, রূপার গুণের কারণে যিনি এক নামে পরিচিত। বিয়ে করে ভালোই করেছেন তিনি। একটা পুরুষ মানুষ কতদিন একা একা থাকতে পারে? থাকাটা উচিত না। কিন্তু কথা হচ্ছে, লর্ড টিকালকে এত তাড়াতাড়ি করে সর্দার নির্বাচিত করাটা কি ঠিক হলো? কেন? জিবালবে ফিরে আসতে পারে যে কোনো সময়, তখন অবস্থা কি হবে ভেবে দেখেছ? জিবালবে আর কোনোদিনই ফিরে আসবে না। ফিরে আসবে না তার মেয়ে লেডি মায়াও। লর্ড টিকাল কি বলেছেন ভুলে গেছ? বাপ বেটি দুজনেই নাকি বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক আগে মারা পড়েছে। মেয়েটার কথা চিন্তা করলে আসলে খারাপ লাগে আমার। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, এত উঁচু ঘরের, তাও কোনো দেমাগ নেই। কিন্তু জিবালবের জন্য তেমন কোনো আক্ষেপ নেই আমার। লোকটা স্বৈরাচারী ছিল, তাছাড়া এক নম্বরের হারকিপটা। গত 10 মাসে টিকাল আমাদেরকে যত সুযোগ সুবিধা দিয়েছে জিবালবে গত কয়েক বছরও দিতে পারেনি। তাছাড়া লর্ড টিকাল কিছু আইন কানুনও শিথিল করে দিয়েছেন। এখন আমরা যার যার ইচ্ছে মতো গহনা পরতে পারি। বলতে বলতে কবজিতে বাঁধা সোনার ব্রেসলেটের দিকে সস্নেহে তাকালো মেয়েটা। সুযোগ সুবিধা আর কি বা দিয়েছে লর্ড টিকাল? গলা খাদে নামিয়েছে লোকটা। আমাদের জন্য খাবারের বরাদ্দ কিছুটা বাড়িয়েছেন, কিন্তু যা বাড়িয়েছেন তা কি এমনিতে আমাদের প্রাপ্য না? খেয়াল করো, আমাদের অধিকার, আমাদেরকে কিছুটা দিয়ে জনপ্রিয়তা কামিয়ে নিচ্ছেন তিনি আসলে। বরং আমি বলবো, জিবালবে যা করতো ঠিকই করতো। দুর্দিনের কথা ভেবে মৌমাছির মতো সঞ্চয় করে রাখত সে, অল্প অল্প করে খরচ করত। আরও অনেকেই ওকে কিপটা বলে, কিন্তু ওর ওই কিপটামির দরকার আছে। দিন দিন আমাদের চাষি ভাইরা উৎপাদন কমিয়ে দিচ্ছে। লর্ড টিকাল যেভাবে খরচ করছেন, বছর শেষ হওয়ার পর কি হবে ভেবে দেখেছ? ওই যে বললাম, জিবালবে যদি হয় মৌমাছি, তাহলে লর্ড টিকাল বলতা সব খেয়ে শেষ করে ফেলছেন। কিছু বলল না মেয়েটা। চিন্তিত ভঙ্গিতে এখনো তাকিয়ে আছে ব্রেসলেটটার দিকে। অনেকে বলে বয়সের ভারে জিবালবে নাকি পাগল হয়ে গিয়েছিল, বলে চলল লোকটা। কিন্তু আমার কথা বিশ্বাস হয় না। আমার মনে হয় তার চিন্তাভাবনা কথাবার্তা আমাদের সবার চেয়ে আলাদা। তার ইচ্ছা ছিল দেশের লোকের জন্য কিছু করার, তাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সম্পদ, বিশেষ করে খাবার মজুত করে আমাদের অপচয় করার মতো মনোভাব বদলানোর চেষ্টা করেছিল। দীর্ঘশ্বাস ফেলল সে। না, কিন্তু পারল না শেষ পর্যন্ত। ওই বুড়োটা অবশ্যই পাগল। যেন খেঁকে উঠল মেয়েটা। শহরে না থেকে সে যদি নিজের যুবতী মেয়েকে নিয়ে বনে বাদরে ঘুরে বেড়ায়, তাহলে আমাদের অভ্যাস কিভাবে বদলাবে? দেখো কি, খেতে না পেয়ে কোথায় মরে পড়ে আছে দুজনে। ওরা যেখানে গেছে সে জায়গা কত ভয়ঙ্কর শোনোনি? সাদা চামড়ার মানুষরূপী কিছু শয়তান নাকি ঘুরে বেড়ায় ওই সব জায়গায়। ইন্ডিয়ানদেরকে দেখলেই খুন করে ওরা, অথবা ধরে নিয়ে গিয়ে দাস বানায়। টাকা পয়সা সোনা দানা যা পায় লুট করে নেয়। ইস, ওই লোকগুলো যদি একবার হাজির হতে পারে আমাদের শহরে, তাহলে কি হবে বলো তো? জবাব দিল না লোকটা। খেয়াল করলাম কেমন আনমনা হয়ে পড়েছে সে। আমাদেরকে ইশারা করলো জিবালবে। আবার হাঁটতে শুরু করলাম আমরা। বাবার চেহারাটা দেখেছেন? ফিসফিস করে বলল মায়া। তাকে এত রাখতে আর কখনো দেখিনি আমি। লোকে যা বলা বলি করছে তা কিন্তু তাচ্ছিল্য করার মতো না। সিনোরের দিকে তাকালো সে। আমি তাকালাম জিবালবের দিকে। দ্রুত হাঁটছে বেচারা, দাড়ি ধরে টানছে, বিড়বিড় করে কথা বলছে নিজের সঙ্গে। আমার মনে হলো লোকটা যে ওকে পাগল বলে এমনিতেই বলে না। কিছুক্ষণ পর হাজির হলাম খিলান সদৃশ এক তরুণের সামনে। সেখানে তামার বর্ষা হাতে দাঁড়িয়ে আছে 2 পাহারাদার। তরুণের কাছে জড়ো হওয়া একদল মহিলার সঙ্গে খুশ গল্প জুড়ে দিয়েছে দুজনেই। মহিলাদের কেউ কেউ এটা সেটা খেতে দিচ্ছে ওদেরকে। আগ্রহ নিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে ওরা। তারপর খাবারটা নির্দ্বিধায় চালান করে দিচ্ছে মুখের ভেতর। আলখাল্লার প্রান্ত দিয়ে নিজের চেহারা ঢেকে নিল জিবালবে।
একই কাজ করতে ইশারা করল আমাদেরকেও। তোরণের নিচ দিয়ে হেঁটে এগোনোর চেষ্টা করল। হঠাৎ সচকিত হয়ে উঠল দুই পাহারাদার। বর্ষা উঁচিয়ে ধরে পথ রোধ করল ওর। পাহারাদারদের একজন জিজ্ঞেস করল, কি ব্যাপার, ভেতরে যাওয়ার এত শখ কেন? কোত্থেকে এসেছ? নাম কি? কার আদেশে আমাকে প্রশ্ন করছো? হুমকি সুরে বলল চিবালবে। আমাদের সর্দার লর্ড টিকালের আদেশে, জবাব দিল লোকটা। আজ তিনি বিয়ে করেছেন। তোরণের নিচ দিয়ে যে রাস্তার ভেতরের দিকে গেছে সেদিকে ইঙ্গিত করল সে। গণ্যমান্য অতিথিদের নিয়ে আছেন তিনি, হয়তো হাসি তামাশা করছেন সবার সঙ্গে, কাজেই কাউকে ভিতরে যেতে দেয়া যাবে না। এই লোকটার সঙ্গে এত কথা বলছো কেন? অসহিষ্ণু কণ্ঠে বলল আরেক পাহারাদার। ঘাড়ে ধরে সোজা বের করে দাও। চেহারা থেকে আল খাল্লার প্রান্তটা সরালো জিবালবে, বলল, ভালো মতো তাকিয়ে দেখো তো চিনতে পারো কি না। আমি কি যাওয়ার আগে বলে গিয়েছিলাম ফেরার পর আমার মুখের উপর আমার প্রাসাদের দরজা বন্ধ করে দিও? ভালো মতো দেখতে হলো না, একবার দেখেই ভিমরি খাওয়ার মতো অবস্থা হলো দুই পাহারাদারের। সব ভয়ে কয়েক কদম দূরে সরে গিয়ে ওরা বর্ষা ফেলে দিয়ে দুহাত জোড়ো করে ক্ষমা প্রার্থনা করছে। তোতলাতে তোতলাতে বলছে, সর্দার, আমাদের আগের সর্দার, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ, ফিরে এসেছি, দাম্ভিক গলায় জবাব দিল জিবালবে। এবার বলো, কোন সর্দারের হুকুমে প্রাসাদে যাওয়ার দরজা এভাবে আটকে রেখেছ? একটা শহরে কি দুজন সর্দার থাকতে পারে? জবাব দিল না দুই পাহারাদারদের কেউই। ভয়ে রীতিমতো কাঁপছে ওরা। আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, চেষ্টা করছে দূরে চলে যাওয়ার। ওদের দিকে তাকালো না জিবালবে, হাঁটতে শুরু করলো আবার। আমরা তিনজনে আছি ওর পেছনে। কিছুক্ষণের মধ্যেই প্রাসাদের চত্বরে এসে হাজির হলাম। বেশ কয়েকটা কৃত্রিম ঝর্ণা বা ফোয়ারা দেখা যাচ্ছে। সরু ধারায় পানি পড়ছে সবগুলো থেকে, ভিজিয়ে দিচ্ছে মার্বেলের ফুটপাত। সামনে কয়েক সারি পিলার, এরপর দেখা যাচ্ছে একটা খোলা দরজা। ভেতর থেকে আলো আসছে। দরজা পার হয়ে দেখি বেশ বড় বড় সুসজ্জিত একটা হলরুমে হাজির হয়েছি। ঘরটার দৈর্ঘ্যে 100 ফুটের বেশি। ছাদ প্যানেল করা সিডার কাঠের। চমৎকার কারুকার্য খচিত দুসারির কাঠের স্তম্ভ মেঝে থেকে উঠে গেছে ছাদের দিকে। স্তম্ভগুলোর মাঝখানে কয়েক সারি টেবিল পাতা, সেগুলোতে দেখা যাচ্ছে ফলমূল, পানপাত্র এবং সোনার বিভিন্ন উপকরণ। চারদিকে দেয়ালও প্যানেল করা সিডার কাঠের। রূপার পাতলা পাতের উপর অভিনব নকশা খচিত চমৎকার কিছু ট্রাপিস্ট্রি ঝুলছে বিভিন্ন দেয়ালে। এদিকে সেদিকে দাঁড়িয়ে আছে খাঁটি সোনার নির্মিত বামন বা বানরের কিছু কিম্ভূত কিমাকার মূর্তি। ঘরের সৌন্দর্যের সঙ্গে মানায়নি ওগুলো। প্রতিটা মূর্তির একটা হাত সামনের দিকে বাড়ানোর হাতটায় কায়দা করে বসিয়ে দেওয়া হয়েছে রূপার লণ্ঠন। সবগুলো লণ্ঠন জ্বলছে। ঘরের শেষ প্রান্তে ছোট্ট একটা টেবিল, তাতে মুখোমুখি সিংহাসনের মতো চেয়ারে বসে আছে একটা পুরুষ আর এক যুবতী। দুজনের পাশে একজন করে সশস্ত্র পাহারাদার। পুরুষ লোকটার পোশাক জাঁকজমকপূর্ণ, সাদা কিন্তু ঝলমলে একটা আলখাল্লা পরেছে সে। সুই সুতোর জমকালো কারুকার্যে হৃদয়ের প্রতীক চিহ্ন ফুটিয়ে তোলা হয়েছে আলখাল্লার জায়গায় জায়গায়। পালক নির্মিত শালের মতো চমৎকার পোশাকটাও দেখা যাচ্ছে। তার কপালে সোনার একটা বলয়, তাতে বেশ বড় একটা সবুজ পালক বসানো। ওর হাতে সোনার রাজদণ্ড, মাথায় বেশ বড় একটা পান্না। অনুমান করলাম লোকটা মধ্যম উচ্চতার, তবে দেখে বোঝা যাচ্ছে গড়ন বলিষ্ঠ। বয়স 35-এর মতো। মাথার লম্বা কালো চুল চলে এসেছে কাঁধ পর্যন্ত। চেহারা সুদর্শন, কিন্তু কেমন একটা উগ্রতা আছে। ঝুলে পড়া লোমশ ভ্রুর নিচে কালো দুই চোখে যেন আগুন জ্বলছে। চাপা গুমরা ভাব তার পুরো চেহারায়, হাসলেও যা দূর হয় কিনা সন্দেহ। ওর সঙ্গে বসে থাকা যুবতী বেশ সুন্দরী। বিয়ের সাজে সেজেছে সে। রূপার সুতো দিয়ে সুন্দর কারুকাজ করা চমৎকার সাদা আলখাল্লা পরেছে। পোশাকটার বুকের উপর হৃৎপিণ্ডের রাজকীয় প্রতীক। মেয়েটার কপালে দুবাহুতে গলায় পান্নার অলঙ্কার। বেশ হালকা পাতলা সে, দেখলে মনে হয় পুরুষটার চেয়েও লম্বা। তাছাড়া বসে আছে পিঠ সোজা করে, একজোড়া চমৎকার চোখ তার, গর্বিত চেহারা। এই অপ্রয়োজনীয় গর্ব ওর সৌন্দর্য কিছুটা হলেও নষ্ট করেছে বলে মনে হচ্ছে। সঙ্গীর দিকে তাকিয়ে আছে সে। আমাদের এবং এই রাজকীয় দম্পতির মাঝখানে আরো অনেক লোক। বেশিরভাগেরই খাওয়া শেষ, তাই টেবিল ছেড়ে উঠে ইতস্তত হাঁটাহাঁটি করছে। সবার পরনে জমকালো পোশাক।
গায়ে বহুমূল্য রত্নপাথর আর সোনার অলঙ্কার। লণ্ঠনের উজ্জ্বল আলো সেসব গহনা বারবার প্রতিফলিত হয়ে অদ্ভুত এক আভা তৈরি করছে ঘরের দেয়ালগুলোতে। নির্দিষ্ট কারো দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, আলোর ঝলখানিতে চোখ ধাঁধিয়ে যায়। অনুমান করলাম 200-300 মতো লোক আছে হলরুমে। আমাদের দিকে উল্টো ঘুরে আছে অনেকেই, তাই খেয়াল করতে পারছে না। তাছাড়া যেদিকে দাঁড়িয়ে আছে আমরা সেদিকটায় তেমন আলোকিত না বলে কেউই তেমন মনোযোগও দিচ্ছে না। ঘরের আরেক প্রান্ত তুলনামূলকভাবে ফাঁকা। সেখানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক সুন্দরী মহিলাকে। এদের পরনে রেশমি আলখাল্লা, গলায় ফুলের মালা, গায়ে ফিরোজা রত্নের বাহুল্য। এদের সঙ্গে আছে একদল বাদক, এরা বাঁশি বাজাচ্ছে। মহিলাদের একদল সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচছে, আর একদল সমাবেত কণ্ঠে বিয়ের গান গাইছে। দূরে বসে থাকা ওই পুরুষ আর সুন্দরী যুবতীটার দিকে আরো একবার তাকালাম আমি। এত জমকালো আয়োজন দেখে আসলে থমকে গেছি আমরা। এখনো দাঁড়িয়ে আছি দরজার কাছে। কি করব ঠিক বুঝতে পারছি না। আমাদেরকে কেউ দেখছে কিনা, দেখলেও কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করছে কিনা জানি না। শেষ পর্যন্ত আগে বাড়ার সিদ্ধান্ত নিল জিবালবে, কিন্তু আবারও থামতে হলো বেচারাকে, কারণ হাতের রাজদণ্ডটা উঁচু করেছে টিকাল। সঙ্গে সঙ্গে থেমে গেছে নাচ, গান, কোলাহল। এই রাজদণ্ড দেখে এক পা পিছিয়ে এলো জিবালবে। দরজার কাছে আরো অন্ধকার একটা কোনায় সরে গেল। আমাদেরকেও ইশারা করলো ওর কাছে গিয়ে দাঁড়াতে। এমন সময় মুখ খুলল টিকাল। ভরাট গলায় বলতে শুরু করলো, আমার রাজ্যের মন্ত্রণা সভার সদস্যরা, সমাজপতিরা এবং তাদের সহধর্মিণীরা, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা জানেন গতকাল আমাকে আপনাদের সর্দার নির্বাচিত করা হয়েছে। উপযুক্ত কারণেই করা হয়েছে কাজটা। আমার বাপ দাদারা অনেক আগে থেকে এদেশের শাসন কাজ পরিচালনা করছেন। এখন উত্তরাধিকার সূত্রে সে ক্ষমতার সিংহাসন পাওয়ার অধিকার আমার কাছে। তবে এক্ষেত্রে জোর জবরদস্তি হয়েছে এমন অভিযোগ কেউ কেউ করতে পারবে না, কারণ আপনারা সবাই মিলে স্বেচ্ছায় আমাকে নির্বাচিত করেছেন। সিংহাসনে বসেই শুভ কাজ সারতে দেরি করিনি আমি। আর আমার এই অনুষ্ঠানে দাওয়াত করেছি আপনাদের সবাইকে, যাতে আপনারা আমার নবপরিণীতা স্ত্রীর সঙ্গে পরিচিত হতে পারেন, আমাদের শুভ দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করতে পারেন। আমার স্ত্রীর নাম হয়তো আপনারা সবাই জানেন, তারপরও বলছি, নাহুয়া। রূপ আর গুণের কারণে ওকে এক নামে চেনে সবাই। ওর বাবা আমাদের সমাজে খুবই সম্মানিত একজন মানুষ, শীর্ষস্থানীয় সমাজপতিদের একজন, লর্ড মাটাই। আমাদের এই শহরে যতজন জ্যোতিষ বিজ্ঞানী আছেন তিনি তাঁদের গুরু। আমাদের মন্দিরগুলোর প্রধান পৃষ্ঠপোষক, মন্ত্রণা সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বয়োজ্যেষ্ঠ সদস্য। আপনাদের সবার উপস্থিতিতে আমার প্রথম এবং আইনসঙ্গত স্ত্রীকে আমার পরে এই শহরের এবং রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ঘোষণা করছি। মনে রাখবেন, ওর আদেশেই আমার আদেশ, ওর ইচ্ছায় আমার ইচ্ছা। এবার আপনারা সবাই উঠে দাঁড়িয়ে ওকে কুর্নিশ করুন। সবাই কুর্নিশ করছে। অন্ধকারে দাঁড়িয়ে দেখছি আমি। খুশিতে আর অহংকারে ঝকঝক করছে নাহুয়ার চেহারা। উপস্থিত সম্মানিত অতিথিরা কুর্নিশ করা শেষ হলে আবার বলতে শুরু করলো টিকাল। দুঃখজনক কিছু কথা আমার কানে এসেছে। কেউ কেউ নাকি আমার বিরুদ্ধে কি সব আবল তাবল বলছে, যেমন আজ রাতে আমার হাতে যে রাজদণ্ড আছে সেটার উপর নাকি আমার আর কোনো অধিকার নেই। এ ব্যাপারে আমার যুক্তিগুলো উপস্থাপন করছি, শুনে আপনারাই বিচার করুন অভিযোগটা ঠিক কিনা। আমার চাচা জিবালবে কি এক অতি গুরুত্বপূর্ণ কাজে দেশ ছেড়ে কোথায় গেছেন। আগামীকাল 1 বছর পূর্ণ হবে। তার একমাত্র সন্তান ছিল লেডি মায়া। সিংহাসনের উপর আমার মতোই ন্যায্য হিস্সা ছিল মেয়েটার। আমার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথাও ছিল, কিন্তু দুঃখের বিষয়, বাবার হাত ধরে দেশ ছেড়েছে সে এবং আজ পর্যন্ত আর ফিরে আসেনি। ওরা চলে যাবার আগে মন্ত্রণা সভার সদস্যদের উপস্থিতিতে জিবালবে আর মায়ের সঙ্গে আমার কথা হয়। ওদের অনুপস্থিতিতে আমি শাসন কাজ চালাবো। এও কথা হয়, ওরা যদি 2 বছরের মধ্যে না ফেরে তাহলে সিংহাসনের একচ্ছত্র অধিকার শুধু আমারই হবে। ইচ্ছার বিরুদ্ধে হলেও এই চুক্তিতে রাজি হতে হয় আমাকে, কারণ তখন চাচা এই শহরের সর্দার। এখনও যেমন আমার বদ্ধমূল ধারণা
তখনও বিশ্বাস করতাম তিনি পাগল, কারণ তা না হলে মায়ের মতো একটা মেয়েকে সঙ্গে নিয়ে কেউ বনে বাদরে ঘুরে বেড়াবে না। কিন্তু চাচার মুখের ওপর কিছু বলা সম্ভব ছিল না আমার পক্ষে। শাসন কাজ পরিচালনা করতে গিয়ে প্রথমে দেখি কিছু সংখ্যক বিপদগামী লোক শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাকে সর্দার মানতে তারা নারাজ। তাদের এক কথা, আগে জিবালবে ফিরুক, এ বিষয়ে একটা ফয়সালা হোক, ওর মুখ থেকে শুনি সব, তারপর কে সর্দার আর কে প্রজা বোঝা যাবে। কিছুটা বেকায়দের মধ্যেই পড়ে গেলাম আমি তখন। মন্দিরে এমন কোনো প্রধান পুরোহিত নেই যার কথা শুনবে লোকে, মান্য করবে। এদিকে সিংহাসন বেশি দিন খালি থাকার নিয়ম নেই, কারণ আমাদের ধর্ম বলে এতে দেবতারা ক্রুদ্ধ হন, তাদের পূজা ঠিকমতো করানো হয় না। তখন দেশ ও জাতির মঙ্গলের কথা ভেবে অনেকে আমাকে পিড়াপিড়ি করতে থাকে। তারপরে ওদেরকে তখন সাফ জানিয়ে দেই, চাচা আর মায়ের সঙ্গে যে চুক্তি হয়েছে আমার, তা ভঙ্গ করতে পারবো না। 2 বছর হওয়ার একদিন আগেও বসতে পারবো না সিংহাসনে। 3 দিন আগের কথা, একটা কাজে মূল ভূখণ্ডে গেছি আমি। গিয়ে দেখি মন্দিরের জন্য, আমাদের সবার ভালোর জন্য যেসব ভূমিদাসদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা কোনো কাজ না করে হাত পা গুটিয়ে বসে আছে। ব্যাপার কি জানতে চাইলাম, সন্তুষ্টজনক জবাব দিতে পারল না কেউই। লোক মারফত বলে পাঠালাম চাষিরা যেন আর দেরি না করে কাজ শুরু করে, তা না হলে এবছরের ফসল নিয়ে সমস্যায় পড়তে হবে আমাদেরকে। কিন্তু কারো মধ্যে তেমন কোনো গরজ দেখলাম না। ওরা বলল ওদেরকে আদেশ দিয়ে মাঠে পাঠানোর ক্ষমতা নাকি শুধু প্রধান পুরোহিত বা শহরের সর্দারের আছে। মেজাজ খুব খারাপ হলো আমার, কিন্তু জোর করে সামলে রাখলাম নিজেকে। ভেবে দেখলাম ভুল বলেনি চাষাগুলো। আসলেই তো শহরের কোনো সর্দার নেই, কাজেই সবার মধ্যে একটা গা ছাড়া ভাব, যে যেভাবে পারে কাজে ফাঁকি দিচ্ছে। সঙ্গে সঙ্গে শহরে ফিরে এলাম আমি। দেখা করলাম লর্ড মাটাইয়ের সঙ্গে, তার সঙ্গে আলোচনায় বসলাম। সব বললাম তাকে। আপনারা জানেন তিনি একজন জ্যোতিষবিদ। আমার কথা শুনে সারা রাত আকাশের তারাদের সঙ্গে সলা পরামর্শ করলেন। তিনি একজন পুরোহিত, কাজেই দেবতাদের সঙ্গেও কথা হলো তার। জানতে পারলেন মিথ্যা এক স্বপ্নের অজুহাত দিয়ে দেশের প্রচলিত আইন ভঙ্গ করেছেন আমার চাচা জিবালবে। আপনারা অনেকে হয়তো জানেন, আমাদের প্রাচীন আইনে বলা আছে, দেশ ত্যাগ করে কেউ বিদেশে গিয়ে ঘুরে বেড়াতে পারবে না, সে যেই হোক না কেন। অথচ দেখুন চাচা জিবালবে তার মেয়ে মায়াকে নিয়ে কিভাবে আমাদের সবাইকে ফেলে চলে গেলেন। দেবতারা বললেন লর্ড মাটাইকে এই মূর্খতাপূর্ণ পাপের জন্য শাস্তি পেতে হয়েছে চাচাকে। বনে বাদরে ঘুরে বেড়াতে গিয়েছিলেন তিনি, সেখানে মৃত্যু হয়েছে তার, মারা গেছে মায়াও। অথচ দেখুন এখানে থাকলে আমার স্ত্রী হতে পারত মেয়েটা। লর্ড মাটাইয়ের দিকে তাকালো সে। ঠিক বলেছে কি না? যাকে সম্বোধন করা হয়েছে তার দিকে তাকিয়েছে অনেকেই, আমিও। বয়স হলেও এখনো বেশ শক্তপুক্ত গড়নের লোকটা, সারা মাথা জুড়ে টাক, চঞ্চল ধূর্ত দৃষ্টি চোখে, গাল ভর্তি ঘন দাড়ি। টিকালোর কাছে দাঁড়িয়েছিল সে। ওর কথা শুনে এক পা আগে এসে কুনিশ করে বলল, লর্ড, আমার এতদিনের সঞ্চিত জ্ঞান যদি মিথ্যা না হয়, দেবতাদের কথা বুঝতে যদি আমার ভুল হয়ে না থাকে, তাহলে আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। প্রিয় দেশবাসী, যেন বিশ্বজয় করেছে এমন ভঙ্গিতে বলে চলল টিকাল। আমার বিবৃতি শুনলেন আপনারা, শুনলেন লর্ড মাটাইয়ের কথাও। তার ব্যাপারে সবাই বলে তিনি যা বলেন সত্য বলেন, আর তার এই সত্য কথাটাই আমাকে জ্বালিয়ে মেরেছে এই কটা দিন। কেন জানেন? কারণ বারবার ভেবেছি দেশবাসীর উপকার করতে গিয়ে যদি সিংহাসনে বসি, তাহলে জিবালবে আর মায়ের সঙ্গে করা চুক্তি ভঙ্গ হবে। কিন্তু যদি তা না করি, তাহলে আমার দেশ আর দেশের এতগুলো লোক নষ্ট হয়ে যাবে। তখন ভাবলাম চুক্তি ভঙ্গ হলে ক্ষতিগ্রস্ত হব আমি একা, আর ভঙ্গ না হলে ক্ষতিগ্রস্ত হবে এতগুলো লোক। এবার আপনারাই বলুন, আমার জায়গায় আপনারা থাকলে, আপনাদের মতো আমার মতো দেশপ্রেম থাকলে কি করতেন? হাত পা গুটিয়ে বসে বসে দেশের ধ্বংস দেখতেন? তাছাড়া আগেও বলেছি, আবারও বলছি, সিংহাসনের উপর ন্যায্য অধিকার আছে আমার। অনেকে হয়তো বলবেন মায়াকে বিয়ে করার কথা থাকার পরও কেন নাহুয়াকে বিয়ে করলাম। আপনারাই বলুন, চাচা যদি মরে গিয়ে থাকে, তাহলে মায়া কি জীবিত থাকার অথবা এই দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? এবং আমার কি অধিকার নেই সমাজ স্বীকৃত উপায়ে একটা জীবন উপভোগ করার? তাহলে সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে যাওয়া একটা মেয়ের কথা ভেবে
কেন নিজেকে বঞ্চিত রাখব? এজন্য লর্ড মাটায়ের মেয়ে নাহওয়াকে বিয়ে করেছি। বলুন, আমি কি ভুল করেছি? এই প্রশ্নের জবাবে কেউ কেউ চুপ করে থাকলো বটে, কিন্তু বেশিরভাগই উৎফুল্ল কণ্ঠে চেঁচিয়ে জানালো, না না লর্ড টিকাল, আপনি ভুল করেননি। আপনাকে এবং আপনার স্ত্রীকে স্বীকার করে নিয়েছি আমরা। প্রার্থনা করি আজীবন আমাদেরকে শাসন করুন আপনি, এবং আপনার পরে আপনার বংশধরেরা যেন সিংহাসনের উত্তরাধিকার পায়। ঠিক আছে, ঠিক আছে। টিকালের কণ্ঠে আর চেহারায় সন্তুষ্টির বন্যা। আর কিছুক্ষণের মধ্যেই ওই অনুষ্ঠান শেষ করব আমরা। তবে তার আগে আমার আর নাহুয়ার স্বাস্থ্য কামনা করে পান করবেন আপনারা। আপনাদের কারো কিছু কি বলার আছে? হ্যাঁ, আছে। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল জিবালবে। ওর চিৎকার শুনে উপস্থিত সমাজপতিদের অনেকেই ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে আমাদের দিকে। কিন্তু এখনো আধো আলো আধো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, তাই মনে হয় না কেউ বুঝতে পেরেছে কে কথাটা বলেছে। কিন্তু জিবালবের কণ্ঠ সম্ভবত ভালো মতোই চেনে টিকাল, কারণ হঠাৎ করেই ওর চেহারা থেকে রক্ত সরে গেছে। ভয়ে রীতিমতো কাঁপছে সে, উঠে দাঁড়াচ্ছে আস্তে আস্তে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে বলল, তুমি যেই হও অন্ধকার থেকে বের হয়ে এসো, সামনে এসে দাঁড়াও যাতে সবাই তোমাকে দেখতে পারে। তারপর বলো কি বলতে চাও। আমাদের দিকে তাকালো জিবালবে, ওকে অনুসরণ করার ইশারা করল। তবে তার আগে আল খাল্লার একটা প্রান্ত দিয়ে চেহারাটা ঢেকে নিল সে। ওর দেখা দেখে আমরাও এগিয়ে যাচ্ছি আমরা। উপস্থিত সমাজপতিরা আর তাদের পত্নীরা দুপাশে সরে গিয়ে পথ ছেড়ে দিচ্ছে আমাদেরকে, যাতে টিকাল আর ওর ঘনিষ্ঠজনেরা ভালোমতো দেখতে পারে আমাদেরকে। কিন্তু বেশি দূর এগোতে হলো না জিবালবেকে। প্রথমেই ফিসফিস, তারপর অস্পষ্ট গুঞ্জন, শেষে আতকে ওঠার স্পষ্ট আওয়াজ শুনতে পেলাম। টিকালের হাত থেকে রাজদণ্ডটা আপনা আপনি খসে পড়ল মেঝেতে। ধাতব আওয়াজ তুলে সেটা গড়িয়ে গেল কিছুটা দূরে। জিবালবে, যেন ভূত দেখছে এমন ভঙ্গিতে বলছে কেউ কেউ। ফিরে এসেছে লোকটা, নাকি যা দেখছি ভুল দেখছি? মরার পর ভূত হয়ে চলে এসেছে, দেশের মায়া ছাড়তে না পেরে। সঙ্গে লেডি মায়াও আছে। জি জি, ঠিকই বলেছেন আপনারা, শ্লেষের সুরে বলল জিবালবে। আর দরকার নেই বলে আল খাল্লার প্রান্তটা চেহারাটার উপর থেকে সরিয়ে দিয়েছে। আমি জিবালবেই, রক্ত মাংসের মানুষ, ভূত না। আমি আপনাদের সর্দার। দেশের কাজেই বাইরে গিয়েছিলাম, কাজ শেষে বড় কোনো ক্ষতি ছাড়াই ফিরে আসতে পেরেছি। টিকালের দিকে তাকালো। কি ব্যাপার টিকাল, 2 বছরের জন্য চুক্তি করলে আমাদের সঙ্গে, কিন্তু 1 বছর হওয়ার আগে দখল করে ফেলেছ সিংহাসনটা। ক্ষমতার লোভ ছাড়তে পারলে না, তাই না? আর মাটাই, তোমারই বা এ অবস্থা কেন? কোথায় গেল তোমার সত্যবাদিতা? নাকি এখন বলবে দেবতারা মিথ্যে বলেছেন তোমার সঙ্গে? নাকি গণনা করার সময় আকাশে ভুল তারা উঠেছিল? যদি বলি তুমি আর টিকাল মিলে জঘন্য এক ষড়যন্ত্র করে সিংহাসন দখল করার পরিকল্পনা করেছ, তাহলে কি ভুল বলা হবে? অনেক আগে থেকে ক্ষমতার জন্য লালায়িত ছিল টিকাল। আমার অনুপস্থিতিতে তুমি গিয়ে যোগ দিয়েছ ওর সঙ্গে। ভেবে দেখেছ এতে তোমার লাভ ছাড়া ক্ষতি নেই? টিকালকে যদি সিংহাসনে বসানো যায় আর তোমার মেয়েকে যদি ওর বউ বানানো যায়, তাহলেই বাজিমাত, নাকি? না, থামো, মন গড়া কোনো কিছু বলতে চেও না। তোমরা যে কত বড় প্রতারক তা আজ ফাঁস হয়ে গেছে সবার সামনে। অনেক আগে থেকে এই হলরুমে আছি আমি, ওই অন্ধকার কোণায় দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। টিকাল, তুমি একজন আত্মস্বীকৃত বিশ্বাসঘাতক। আর মাটাই, তুমি আসলে গ্রামের হাতুড়ে ডাক্তারদের মতো, যা জানো ভুল জানো, যা বলো ভুল বলো। তুমি তোমার এতদিনের জ্ঞান নিজের এবং নিজের পরিবারের স্বার্থে ব্যবহার করেছ। তোমাদের দুজনের শাস্তির ব্যবস্থা করব আমি। শুধু তোমাদের দুজনেরই না, যে বা যারা তোমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করেছে তাদের সবারই একই অবস্থা হবে। প্রহরীরা, এই 2 বিশ্বাসঘাতককে এখনই গ্রেফতার করো, তারপর টানতে টানতে আমার চোখের সামনে থেকে নিয়ে গিয়ে বন্দি করো পাতাল কারাগারে। সিংহাসনের মতো যে চেয়ারে বসেছিল টিকাল, তার পাশে দাঁড়ানো 2 রক্ষী যেন অবশ হয়ে গেছে। একবার তাকাচ্ছে জিবালবের দিকে,
আরেকবার টিকালের দিকে। কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর মুখ চাওয়াচাওয়ি করলো ওরা। ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো টিকালের দিকে, সম্ভবত ওকে গ্রেফতারের উদ্দেশ্যে। এমন সময় হঠাৎ লাফিয়ে উঠল না হওয়া। ধাক্কা দিয়ে সরিয়ে দিল 2 প্রহরীকে। চিৎকার করে বলল, কি এত বড় সাহস তোমাদের? কোথাকার কোন পাগল বুড়ো এসে বলল আর অমনি তোমাদের সর্দারকে পাকড়াও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছ? সরো, আমি লেডি অব দ্য হার্ট হুকুম করছি, আর এক পাও কাছে আসবে না, তা না হলে দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হবে তোমাদেরকে। জীবালবে বেঁচে থাকুক বা মরে যাক, সিটি অব দ্য হার্টে ওর রাজত্ব শেষ। কারণ শহরের মন্ত্রণার সভা নিজেদের মধ্যে পরামর্শ করে মুকুট পরিয়েছে টিকাল্লার মাথায়, রাজদণ্ড তুলে দিয়েছে তার হাতে। এবার ভালো হোক বা মন্দ, ওদের এই সিদ্ধান্ত আর বদলানো যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোর গলায় স্ত্রীকে সমর্থন করল টিকাল। দেখে মনে হচ্ছে ওর সাহস ফিরে এসেছে। না হওয়া ঠিক কথাই বলেছে। যদি পৃথিবীর আলো বাতাস দেখার ইচ্ছে থেকে থাকে তাহলে আমাকে স্পর্শও করো না কেউ। খেয়াল করলাম মায়ার উপর থেকে একেবারের জন্য দৃষ্টি ফেরায়নি সে। সেই দৃষ্টিতে আছে প্রণয়, আছে অনুরাগ। যেন অনেকদিন পর মায়াকে দেখতে পেয়ে পুরনো ভালোবাসা নতুন করে জেগেছে ওর মনে। কিছু বলতে যাচ্ছিল জীবালবে, এমন সময় ওকে কুর্নিশ করে সম্মান জানিয়ে মাটায় বলল, রাগ না করে আমার কয়েকটা কথা শুনুন মাই লর্ড। অনেক দূর থেকে এসেছেন আপনি, স্বাভাবিকভাবে পথশ্রমে ক্লান্ত, আর ক্লান্ত মানুষের রাগ এমনিতে একটু বেশিই হয়। আপনার মনে হচ্ছে আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, কিন্তু আসলে তা না। আসলে আপনি চলে যাবার পর এমন অনেক কিছু ঘটেছে দেশে, এমন অনেক পরিবর্তন এসেছে, যার কারণে আপনার মনে হতেই পারে সব বদলে গেছে, কিন্তু সেসব নিয়ে কথা বলার সময় এখন না। আমার কথা শুনুন, বিশ্রাম নিন। আগামীকাল পিরামিডে যাব আমরা। কথা দিচ্ছি, সবার উপস্থিতিতে সবকিছু খুলে বলা হবে আপনাকে। ন্যায় বিচার করা হবে সবার সঙ্গে। যাই হোক, আপনি সুস্থ দেহে ফিরে এসেছেন আমাদের মাঝে, আপনাকে স্বাগতম। এবং চাইল্ড অব দ্য হার্ট মায়া, আপনাকেও স্বাগতম। আমি শুধু বিনীতভাবে একটাই প্রশ্ন জিজ্ঞেস করব আপনাদেরকে। দয়া করে বলবেন কি, প্রচলিত আইন ভঙ্গ করে ভিনদেশ থেকে কাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছেন? থমকে গেছে জীবালবে। মাখা চোখে তাকিয়ে আছে মাঠের দিকে। ফাঁদে পড়লে নেকড়ের যে অবস্থা হয়, জীবালবের হয়েছে সেই রকম। মাঠায়ের প্রশ্নের জবাবে কিছু বললে উপস্থিত সমাজপতিদের মনোভাব কিরকম হবে বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারছে, এখানে যারা আছে তাদের খুব কম সংখ্যকই সাহায্য করবে ওকে প্রয়োজনের মুহূর্তে। কাজে ফনা তোলে লাভ নেই এখন। ওর চেহারা থেকে রাগ মুছে গেল আস্তে আস্তে। খেয়াল করলাম শান্ত সৌম্য ভাবটা ফিরে আসছে। মাথা তুলে সরাসরি তাকালো সে মাটাইয়ের দিকে। বলল, ঠিকই বলেছ মাটাই, আমি আসলে ক্লান্ত, বয়সের ভারে, পথশ্রমে এবং আমার চারপাশের লোকদের বিশ্বাসঘাতকতা দেখে। তোমার প্রস্তাবটা খারাপ না। আমাদের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছে তার ফয়সালা হবে আগামীকাল শহরের বাসিন্দাদের উপস্থিতিতে। তখন দেখা যাবে কি রায় দেয় জনতা। আমি সর্দার না টিকাল সর্দার? আমার সঙ্গে ওই আগন্তুকদের পরিচয় জানতে চেয়েছ তুমি। জবাবে বলছি, ওরা কারা তা এখনই বলবো না। আগামীকাল সবার সামনেই জানানো হবে কোত্থেকে এবং কেন এদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। ততক্ষণ পর্যন্ত তোমার তত্ত্বাবধানে রাখলাম এদেরকে। আশা করি নিজের ভালোর জন্য এদের খাতির যত্ন করবে তুমি। না, এখানে কিছুই খাবো না আমি, এক ফোঁটা পানিও না। কাজেই ও ব্যাপারে কিছু বলো না আমাকে। নাম ধরে ডাকলো সে কয়েকজনকে, সম্ভবত এদেরকে সবার চেয়ে বেশি বিশ্বাস করে। তোমরা কি আমার সঙ্গে আসবে? সমাজপতিদের কেউ কেউ তখন পিছু নিল জীবালবের, কিন্তু দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাজ করছে তারা তা উচিত হচ্ছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে তাদের মনে। ওই লোকগুলোকে সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেলেন জীবালবে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প হার্ট অফ দ্য ওয়ার্ল্ড এর 10ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।